শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর এই সকালে আজকে আমরা হাজির হয়ে গিয়েছি। প্রতিদিনই আপনারা জানেন যে আমরা একজন একজন করে অতিথি নিয়ে হাজির হয়ে যাই। আজকেও আছি, কিন্তু তার আগে সাথে যিনি আছেন তার কাছে একটু চলে যাই। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, অপেক্ষায় আছি বিশেষ মানুষের সঙ্গে গল্পে যাব। তুমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। একদমই তাই। তাহলে জানিয়ে দিই কে আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন বিশেষজ্ঞ তাজিন হোসেন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে, এবং আপনার থেকে আসলে আপনার জীবন সম্পর্কে, আপনার দর্শন সম্পর্কে অনেক কিছু জানবো আজকে। একদমই যদি কোনো কথা না বাড়িয়ে এই ব্যক্তি মানুষটার শৈশবে আমরা চলে যেতে চাই। একদম ঢাকাতে আপনার জন্ম হয়েছিল, ঢাকাতেই বেড়ে ওঠা, সেই দিনগুলোর কথা একটু শুনি। প্রথমে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য মাছরাঙ্গাকে। আমার জন্ম ঢাকাতেই। আমার ছোটবেলাটা মূলত কেটেছে ঢাকার প্রাণকেন্দ্র যেটা বলে ফার্ম গেট, তারপর মিরপুরে। আচ্ছা। তো একদম ছোটবেলায় ফার্ম গেটেই ছিলাম। সেখানে আমার নানা নানুর বাসা, আমার চাচা চাচি, মানে খুব কাছাকাছি ছিলেন সবাই। আচ্ছা। তো সবার মাঝে বেড়ে ওঠা, খুবই আদরের। এবং আমি হচ্ছে যে আমার মায়ের দিকের প্রথম সন্তান। তো খালা মামা চাচা চাচিদের আদরেই বড় হওয়া, খুবই প্রিশিয়াস। তো খুবই মানে ছোটবেলাটা, শৈশবটা খুবই আনন্দের, সুখের, অনেকটা রূপকথার মতো আর কি। খুবই আর আমরা হচ্ছে এক ভাই এক বোন, বাবা মা, ওদের ছোট পরিবার ছিল, কিন্তু আমরা খুবই সুখী একটা পরিবার হিসেবে বড় দেখেছি ছোটবেলা থেকেই। শৈশবের কিছু স্মৃতি থাকে বা কিছু ঘটনা থাকে যেগুলো আসলে কোনো না কোনো ভাবে মানুষকে বড় হতে উৎসাহিত করে, এবং দেখা যায় যে শৈশবের ছোট্ট একটা আকাঙ্ক্ষা একটা বড় আকাঙ্ক্ষার দিকে বা সেই দিকে কাজ করার জন্য উৎসাহিত করে। শৈশবে যেমন আপনি খুবই সাংগঠনিক ছিলেন, নিজে যে কাজটা করতে পছন্দ করতেন আশেপাশের মানুষগুলোকে সেটার সাথে সংযুক্ত করে নিয়ে আপনি সেটা এগোতেন। এমন একটা বিষয় হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য টাকা মানে এক জায়গায় করে বন্ধুদেরকে নিয়ে আইসক্রিম খেত। একটু সেই গল্পটা শুনি। আচ্ছা, খুবই মজার। আসলে আমাদের ছোটবেলা গুলো তো আসলে অনেক অন্যরকম ছিল। এখনকার মতো এত আয়োজন, এত অপরচুনিটি গুলো ছিল না। হ্যাঁ, আমাদের আনন্দ, আমাদের খেলাধুলা বা আমাদের ঘুরে বেড়ানো খুবই ক্ষুদ্র পরিসরে ছিল আর কি। তো যেটা বললাম যে আসলে স্কুলে থাকতে আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে যে টাকা জমিয়ে চকবার, তখন চকবার নতুন শুরু হয়েছে, নতুন এসেছে বাজারে। তো আমরা হয়তো 7 দিনে একদিন চকবার খেতে যেতাম স্কুলের পিছনে একটা দোকানে। তো ওইটাই আমাদের কাছে একটা বড় আনন্দের বিষয় ছিল। হ্যাঁ, তো চকবার খেতে যাচ্ছি, হ্যাঁ, তো এটা খুবই আনন্দের। তো আমরা স্কুলের বন্ধুরা মিলে এটা যেতাম, খুবই রেয়ার আর কি। তো এটা আর হচ্ছে যে ধরেন ঈদের সময় একটা সবাই ঘুরে বেড়ানো রিক্সায় করে, এটাও খুবই একটা আনন্দের বিষয় ছিল। সালামি টাকা জমিয়ে না, রিক্সা করে হয়তো সালামি তখন আসলে খুব একটা কি দিত কেউ, আমি ঠিক এখন মনে নেই, খুবই কম। জি জি জি। তো ওইটাই ঈদের সময় ঘুরে বেড়ানো, বন্ধুদের বাড়িতে যাওয়া। কারণ আমাদের ধরেন খুব রেস্ট্রিক্টেড, তো ধরেন সন্ধ্যার পরে বাসায় ফিরতে হতো, অতটা বাইরে যাওয়ার অপরচুনিটি ছিল না। কিন্তু ঈদের সময় আমরা যেতে পারতাম বন্ধুদের বাসায়, এটাও খুবই বড় একটা আনন্দের বিষয় ছিল আমার কাছে মনে হয় যে এখনো। তারপর বন্ধুরা মিলে স্কুলে পিকনিক করা, হ্যাঁ, তো এগুলো খুবই ছোট ছোট বিষয় হয়তো, কিন্তু এখনো না, শৈশবের আনন্দ তো আসলে অনেক বড়, মনে গেঁথে আছে। সারা জীবনের যদি রঙিন কোনো আনন্দ থেকে থাকে সেটা আসলে শৈশব। তো সেই শৈশবের কথাই যেহেতু শুনছি, একটু জানি যে আপনার বই পড়ার বেশ একটা অভ্যেস ছিল। এটাও কি পরিবার থেকে আসলো নাকি একদম খুব স্বাভাবিক? বই পড়া আসলে পরিবার থেকে। আমার বাবা খুব বই পড়তেন, শরৎচন্দ্র। তো আমরা বাসায় অনেক বই থাকতো। আমার বাবার একটা ট্রাঙ্ক ছিল, ওর মধ্যে অনেক বই থাকতো। তো আপনার ওই যে একটু অ্যাডাল্ট যে বইগুলো ছিল তখন, হ্যাঁ, মাসুদ রানা, সেগুলো আমার বাবা পড়তেন। তো তখন থেকে একটু মানে বই পড়ার আগ্রহ। আর আমার মা খুব পড়তেন আপনার ম্যাগাজিন, হ্যাঁ, ওই যে একটা নারীদের একটা ম্যাগাজিন ছিল,
আমার মনে পড়ছে না নামটা। ওইটা আমাদের বাসায় সবসময় আসতো। বিচিত্রা তো ছিলই, তারও আগে একটা বড় একটা ম্যাগাজিন ছিল, সেটা আসতো আমাদের বাসায়। তো আমার মা খুব পড়তেন, সেখান থেকে সেলাই, তারপরে রান্নার রেসিপিগুলো নিয়ে আমার মা আবার রান্না করতেন। তো সেগুলো থেকে আসলে বই, ম্যাগাজিন সেগুলো পড়ার অভ্যাসটা হয়। আর আমাদের তো আসলে যেটা বললাম যে আমাদের সেই 9টার সময় হয়তো টিভিতে একটা প্রোগ্রাম থাকতো, নাটক, হ্যাঁ, বা 10টার পরে একটা ইংলিশ মুভি। বাকি সময়টা তো আসলে আমাদের ওই বই, খেলাধুলা সেগুলোতেই এর সঙ্গে যুক্ততা ছিল, এবং সেই টিভি নাটক দেখার জন্য একটা অপেক্ষা। সেই সময়টাতে কখন টিভি দেখা যাবে। কিন্তু ভাই বোনের মধ্যে বড় নাকি ছোট? আমরা এক ভাই এক বোন, আমি বড়। আচ্ছা, তার মানে তো বেশ দায়িত্বশীল ছিলেন মনে হয়। আমরা সেই জায়গাতেও আসতে চাই, আপনার সম্পর্কে দর্শকদেরকে একটু জানাবো, তারপর ফিরতে চাই। জি দর্শক, তাজিন হোসেন এজুকো বাংলাদেশের হেড অব প্রোগ্রাম হিসেবে বাংলাদেশের উন্নয়ন খাতে কৌশলগত নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশে হেড অব প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড অপারেশনস এবং সিবিএম গ্লোবাল ডিসএবিলিটি ইনক্লুশনে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার খাতে বার্ষিক কৌশল প্রণয়ন থেকে শুরু করে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য প্রতিবন্ধিতা, অন্তর্ভুক্ত দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু কর্মসূচিতে দক্ষ বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে তিনি নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ সময় অ্যাকশন ইন বাংলাদেশে কাজ করে 35,000 শিশুকে অন্তর্ভুক্ত করে শিশু অধিকার ও সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। পাশাপাশি তিনি সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, জাতিসংঘ সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে 40টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নীতিগত অ্যাডভোকেসিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। জেন্ডার ও প্রতিবন্ধিতা বিশ্লেষণ এবং প্রশিক্ষণ প্রয়োজন নিরূপণের মাধ্যমে প্রমাণভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন তার কাজের অবিচ্ছেদ্য অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এমফিল ডিগ্রি অর্জনকারী তাজিন হোসেন উন্নয়ন ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন ও টিম নেতৃত্বে প্রায় 3 দশকের অভিজ্ঞতা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। অনেক কাজ। আমরা একটা প্রশ্নে না আসলেই নয়, আমি কি প্রশ্নটা এখনই করে ফেলবো কিনা। আমরা বলছিলাম যে আপনি প্রায় 40টি এনজিওর সঙ্গে, 40টির বেশি মনে হয়, 40টি তো মনে হয় দেশি এনজিওই হবে, তারও বেশি এনজিওর সঙ্গে আপনি কাজ করেছেন, বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবেও কাজ করেছেন। আমরা এই 2026-এ এসেও কিন্তু একটা জিনিস এখনো ভাবি যে মেয়েরা পরিপূর্ণভাবে আসলে কাজ করলে পরিবারটাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারবে কিনা। মানে আমরা যেটা চাই যে মেয়েরা একটু সংসারী হবে, একটু সংসারটা পুরোপুরিভাবে দেখবে। সংসারটা দেখা বলতে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তার সন্তানরা, বিশেষ করে সেখানে আসলে তার ফোকাসে আসলে কি মেয়েরা এখনো পুরোপুরি যেতে পারছে? মানে সেটার সঙ্গে আপনি আসলে কি মত পোষণ করবেন? আমি মনে করি যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। ধরেন আমি যদি 2001-2 থেকে শুরু করে 2025-এর সাথে তুলনা করি, সেই সময় খুব কম নারীরা আসতো কর্মক্ষেত্রে, ডেভেলপমেন্ট সেক্টর বা অন্যান্য সেক্টরে। আমি যখন ধরেন গুলশানে আমার অফিস ছিল, অফিস থেকে বাসায় যেতাম, দেখতাম হাতে গোনা 2-1 জন নারী। কিন্তু আপনি যদি এখন গুলশানে বিকাল 5টায় যান, দেখবেন যে শয়ে শয়ে নারীরা পথ চলছে, বাড়ি ফিরছে, নিঃসন্দেহে করছে অনেক অনেক। কিন্তু আমি মনে করি যে নারীরা যদি এই সেক্টরে, কর্মক্ষেত্রে না আসে, আমরা অনেক পিছিয়ে থাকবো। আমাদের জনসংখ্যার 50% নারী। তো নারী যদি কর্মক্ষেত্রে না আসে, আসলে আমরা কিভাবে উন্নয়ন করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, দেশকে এগিয়ে নিতে পারবো। তো এটা হচ্ছে যে ছোটবেলা থেকেই আসলে পরিবার যদি সেই পরিবেশটা তৈরি করে যে নারীরা বা মেয়ে শিশুরা তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারছে, এবং বাবা মা সেই পরিবেশটা তৈরি করছে যে আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারছেন, আপনার জীবনের সিদ্ধান্ত নিতে পারছেন। তো আমি মনে করি যে আমার বাবা মা সেই পরিবেশটা তৈরি করেছেন এবং সাহস দিয়েছেন এবং কোনো কিছু চাপিয়ে দেননি। এবং কিন্তু আবার এমন না যে আবার একটা মানে ডিসিপ্লিনড একটা জীবন দিয়েছেন তারা। হ্যাঁ, আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন যে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না, বা অনেক বেশি বাইরে যাওয়া, সেই বিষয়গুলো ছিল। তো তার মাঝে আবার আমি সিদ্ধান্ত নিতে পারতাম আমি কি পড়বো, বা আমি চাকরি করব কি করব না, বা আমার
কোন সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করব, হ্যাঁ সেগুলো সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। তো সেটাই যে আপনার সিদ্ধান্ত গ্রহণ করার যে বিষয়গুলো, স্বপ্ন দেখার একটা বিষয়, সেটা হচ্ছে আপনার পরিবেশ থেকে আসে এবং বাবা মা কিন্তু সেই পরিবেশটা তৈরি করেন। একদমই, আর একটা একদমই। যেটা আপা বললেন যে ব্যালেন্স করা, যে কর্মক্ষেত্র, পরিবার, আপনার বাবা মাকে দেখাশোনা করা, সবকিছু নিয়েই কিন্তু আসলে আমাদের আগাতে হবে। এবং আমি মনে করি মেয়েদের সেই সেই ক্যাপাসিটি আছে এবং সবকিছু ম্যানেজ করার, কারণ ছোটবেলা থেকে অনেক কোপিং মানে নারীদের একটা কোপিং মেকানিজম আছে ভিন্ন, হ্যাঁ সেটা কিন্তু একটা আলাদা। আমি মনে করি যে মেয়েদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অনেক ভালো। তার পড়াশোনার পাশাপাশি কাজ, বাসার সন্তানের দেখাশোনা বা বাড়িতে যদি বড় কেউ থাকেন তাদের দেখাশোনা, যেমন আমি কিন্তু আমার বাবা মার সমস্ত যে দেখাশোনাগুলো করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, একটু সময় দেওয়া, সেটা আমি করছি। তো আমি কিন্তু আমার অফিসের কাজ ম্যানেজ করে True, true. সন্তানদের এরকম দেখে। চিত্র আপনি যেটি বললেন যে 2026 সালে অনেক আছে আসলে, জি, জি, জি। মানে অনেক পরিবর্তন হয়েছে, মেয়েরা কাজ করছে। আমার প্রশ্নটা ছিল আসলে কখনো মনে হয়েছে কিনা যে এই দায়িত্বগুলোর বাইরে যদি আমি থাকতাম, মানে যেটা আমাদের সোসাইটিতে পুরুষরা থেকে থাকে, আমি সেটা কম্পেয়ার করছি না, যদি খুব স্বাভাবিকভাবেই বলি, তাহলে কি আমরা আরো বেশি মানে এগিয়ে যেতাম কিনা, আমাদের দেশ কি আরো বেশি না, কি সেটাই, বলবো হ্যাঁ। ভালো কিছু পেতো কিনা, মানে সেই জায়গাটা আমি একটু টাচ করতে চাচ্ছিলাম, না, যদি একটু ভিন্ন অবশ্যই, প্রসঙ্গ হয়ে অবশ্যই, যায়। জি জি অবশ্যই। আপনার ধরেন আমার হাজবেন্ডের সাপোর্ট যদি না পেতাম তাহলে আসলে একটু কষ্ট হতো। জি। হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমার ভাই, আমার পরিবারের অন্য যারা আছেন, বাবা মা তো আছেনই, তাদের এই সাপোর্টটা কিন্তু অনেক দরকার। নিশ্চয়ই, না হলে নিশ্চয়ই। কিন্তু আমি ধরেন আমার ছেলে যখন ছোট ছিল আমি দেশের বাইরে যেতে হয়েছে, আমার সেই সাপোর্টটা আমার পরিবার দিয়েছে দেখে, সাহসটা দিয়েছে দেখে, এবং আমি আমার যেটা অ্যাচিভ করতে চাই, আমার যেটা স্বপ্ন, সেই স্বপ্ন অর্জনের জন্য যে সহায়তাগুলো প্রয়োজন মানসিক, হ্যাঁ এবং আপনার যে অন্যান্য পরিবারের দায়িত্বগুলো সেই সময়টা নেয়া, সেই সাপোর্টটা যদি দেয় সবাই, তাহলে মেয়েরা, নারীরা আরো অনেক এগিয়ে যেত। শুধু নিশ্চয়ই, নারী নিশ্চয়ই। বলবো না, আসলে এই জায়গায় মানুষই বলবো আমি, জি, যে জি। নারী পুরুষ সবারই সবাই। যদি একটা সহ অবস্থানের মাধ্যমে জি, আগায়, অবশ্যই। সহযোগিতার মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা বিষয় হয়ে ওঠে, জি, জি, যেমনটা অবশ্যই। সাকি আমাকে সবসময় সহযোগিতা করে। কারণ দেখা যাচ্ছে যে এটাও তো একটা দায়িত্ব, না, এই না, দায়িত্বটা নিশ্চয়ই, পালন নিশ্চয়ই। এবং করতে সেই জায়গা থেকে তুমিও নিশ্চয়ই, আমরা এখানে যারাই বসি সব প্রত্যেকেই চেষ্টা করি একে একদম। অপরকে সহযোগিতা করবে। এবং পরিবারটা নিয়ে আবার একটু আসতে চাই, সেই শৈশব যেটি নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম। আপনি বলছিলেন যে বই পড়ার অভ্যেসটা খুব স্বাভাবিকভাবে আসলে বাবার কাছ থেকে এসেছে, এবং আপনি পরিবারের বড় সন্তান, দুই ভাই বোনের মধ্যে দায়িত্ববোধটা আসলে কিভাবে তৈরি হলো, যদি একটু জানতে চাই। সেটাও কি আসলে দায়িত্ববোধ, আমি একটু এখানে বলি, আমার মা একটু ভিন্ন ধরনের মা জি। ছিলেন আর কি। কিরকম? আমার মা হচ্ছেন যে ধরেন উনি শুধু পরিবারের মধ্যেই তার কাজগুলো বা তার মনোযোগ সীমাবদ্ধ রাখেননি কখনো। আমরা দেখেছি উনি, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার মা ধরেন পাড়ার যদি কেউ অসুস্থ থাকে তাকে সময় দিচ্ছেন, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, বা মানে মানে সে খুবই একটু অন্য মানবিক সমাজ গুণাবলী, সচেতন একজন মানুষ। সমাজ সচেতন একজন মানুষ। শুধু আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী তাদের সাথে না, আমাদের আত্মীয় স্বজন, আমার বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, মানে তিনি একটু গার্ডিয়ানের মতোই ছিলেন সবার জন্য। তো সেটা যখন উনি করেছেন, তখন আবার বাসায় আমার অনেক দায়িত্ব নিতে হয়েছে। উনি যখন একটু বাইরে থাকতেন, এই বিষয়গুলো নিয়ে আমার খালামা আমাদেরকে অনেক সময় দিতেন, তখন আবার আমি বাসার দায়িত্বগুলো কিছুটা নিতে আপনি তো শিখেছি। দু ভাই বোনের মধ্যে বড়। আপনি বড়। জি জি জি। আমার কাছে মনে হয় কি, যে পরিবারে বড় সন্তানটা যখন পর্যন্ত কোনো ভাই বোন না আসে ততক্ষণ পর্যন্ত শুধুই সন্তান থাকে, কিন্তু এই যে দায়িত্ব নেওয়া বা দায়িত্ববান হয়, এটা কিন্তু পরিবারে ভাই বা বোন তারপরে যে আসে তারপর থেকে কিছুটা শুরু হয়ে যায়, জি, জি, তাই না? জি, জি। আপনার ক্ষেত্রে ভাইয়ের প্রতি কেমন দায়িত্ব ছিল? আমার ভাই, আমি এমন না যে আমি অনেক বড়, মাত্র 4 বছরের গ্যাপ, কিন্তু আচ্ছা। কিন্তু বড় তো বড়ই, বড় তো বড়ই, আমাদের হ্যাঁ। সোসাইটিতে। তো ওইটাই ভাইয়ের জন্য যে মানে ভাইকে যে দেখে রাখা, ভাই খেলো কিনা, ভাই বাইরে থেকে আসলো কিনা, হ্যাঁ মানে ওইটা তো একটা ছিলই। আর আমি যাই না, আমার পার্সোনালিটিটা এরকম, হয়তো আমি একটু নিজেকে বেশি বড় বা আপনি যেটা বললেন যে হয়তো আচ্ছা। একটু দায়িত্বশীল ভাবা নিজেকে, সেটা হয়তো আমি করেছি। আচ্ছা, সেটা কি ছোটবেলা থেকেই আসলো যে ছোটবেলা মা যে থেকেই, দায়িত্বগুলো দিয়ে যেতেন? হ্যাঁ।
তো ওইটাই যে দেখে রাখতে হতো বাবাকে, যখন মা থাকতেন না, বাবাকে, ভাইকে, বা আমার মা একটু ঘুরতে পছন্দ করতেন, আচ্ছা। হয়তো 7 দিন উনি হয়তো কোথাও বেড়াতে গেছেন, আচ্ছা। তখন হয়তো আমার সংসারের দায়িত্বটা কিছুটা নিতে হতো। তো সেখান থেকে আসলে একটু আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানুষকে দেখে রাখার যে ক্যাপাসিটি গুলো বা নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমার মনে হয় দায়িত্ববান হওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনি বললেন যে মা অনেক সময় 5 দিন 7 দিনের জন্য চলে যেতেন, যেটা এই সময় আসলে আমরা চিন্তাই করতে পারি না বা করি না, কিন্তু এটার দরকার আছে। জি, 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 দায়িত্ব বোধটা আসলে তো এমনি এমনি আসবে না যদি সেটা কেউ ছেড়ে না হ্যাঁ, দেয়। তো এই কারণে আসলে আমি, আমার ভাই, আমরা খুবই ইন্ডিপেন্ডেন্ট ছোটবেলা আচ্ছা, থেকেই। তো সেটা আসলে পরে কাজে লেগেছে। হ্যাঁ, পরে কারণ আপনি তখন যেখানেই থাকেন, পরে যখন আপনার সংসার হয় বা আপনি দেশের বাইরে যান, আপনি সার্ভাইভ করতে পারবেন। True. হ্যাঁ, আপনি ছোটবেলা থেকে এটা একটা লাইফ স্কিল। ছোটবেলায় তো আসলে ম্যাম এই জিনিসগুলো ওইভাবে অনুধাবন করা যায় না। জি, জি, ছোটবেলায় হয়তো অবচেতন মনেই চাটা সামনে, ওকে হয়তো আপনি বলে ফেলেন গরম চা খেও না, একটু ঠান্ডা হোক তারপর খেও। এই ধরনের ছোট ছোট দায়িত্ব থেকেই আসলে ধীরে ধীরে সামনের দিকে আগায় মানুষ। একটু আপনার পড়াশোনা জীবনে যেতে চাই, একদম শুরুটা কোন স্কুলে ছিল? আমি একদম ছোটবেলায় একটা ইংলিশ মিডিয়াম, তখন তো আসলে আমি বলছি 1976, হ্যাঁ, বা আচ্ছা। 77 এই সময়ের জি, কথা। জি। তখন আসলে ঢাকায় ইংলিশ মিডিয়াম খুব কম ছিল। তো আমরা যেহেতু ফার্ম গেটে থাকতাম, তখন একটা মিশনারি স্কুল ছিল, সেন্ট মার্গারেট। তো সেখানে আমার শুরু, তো নার্সারি, কেজি 1-2, ওখানে 1-2 পর্যন্ত আমি ওখানে পড়েছি। তো আচ্ছা। ওটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, খুবই মানে অন্যরকম অনুভূতি। সেখানে সব আমাদের ওই বিদেশি টিচাররা ছিলেন। সেখানে ধরেন পড়াশোনাও ছিল, পড়াশোনার পাশাপাশি গান, নাচ, সেগুলোও আচ্ছা। ছিল। আমাদের ব্যালে ড্যান্সের মতোও ছিল আমাদের একটা, ওইটা অকেশনালি হতো, কিন্তু ওইটা খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা। যে আছে এখনো সেই স্কুল? সেই স্কুলটা আমি ঠিক অনেক বছর ছিল, আচ্ছা। আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা মনে হয় এখন আর নেই। তারপরে হচ্ছে যে আমার মানে স্কুল জীবনটা পুরোটাই কেটেছে মিরপুর গার্লস আইডিয়াল। মিরপুরে তারপরে আমরা যখন শিফট করি, মিরপুরেই কেটেছে। তো সেটাও অসাধারণ একটা স্কুল ছিল আমাদের সেই সময়ের। আমাদের শিক্ষক শিক্ষিকারা খুবই আমাদেরকে আন্তরিকভাবে বড় করেছেন। আপনি যেমনটা বলছিলেন যে আপনার শিক্ষা জীবন শুরু হয়েছিল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং পরবর্তীতেও যে স্কুলেই গিয়েছেন সেখানেই একটা সাংস্কৃতিক বান্ধব পরিবেশ পেয়েছেন। কি কি করা হতো, যেমনটা সাকি জানতে চাইছিল, আমিও একটু জানি। আমরা যেমন আমাদের স্কুলে আমাদের গানের শিক্ষক ছিলেন, আমাদের সপ্তাহে 1-2 দিন গানের ক্লাস হতোই, আচ্ছা। বাধ্যতামূলক, এবং আমরা ক্লাস 8 পর্যন্ত গান শিখেছি। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনার জন্য সোনায় সোহাগে এই কারণে ছোটবেলায়ও আপনার গান শোনার কিংবা জি। চলচ্চিত্র দেখার একটা অন্যরকম জি 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 মোহ জি। ছিল। জি 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 জি, এটা মানে আবারও আমার বাবা মার কাছে যেতে হয়। আমার বাবা মা ছোটবেলায় আমরা দেখতাম, অনেক ছোট থাকতে, তখন তো ক্যাসেট প্লেয়ার ছিল, আচ্ছা। ওনারা বিকালে গান শুনতেন, বিভিন্ন রোমান্টিক গান, ইংলিশ হিন্দি মুভির গান, এগুলো আচ্ছা, শুনতেন। তো সেখান থেকেও গান শোনার প্রতি একটা আগ্রহ। আর আমরা স্কুলে শিখেছি। স্কুলে আসলে আমাদের স্কুলে অনেক কালচারাল অ্যাক্টিভিটি হতো। বাংলা একাডেমিতে আমরা গান নাচের প্রোগ্রাম করতাম, আমরা স্কুল থেকে যেতাম, সেখানে রিপ্রেজেন্ট করতাম। আমাদের প্রত্যেক বছর যেই প্রোগ্রামগুলো হয়, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সেগুলো আমরা করতাম। আমরা স্টল দিতাম স্কুলে বন্ধুরা মিলে। তো ওইটা খুবই অন্যরকম। আর হচ্ছে যে আমরা ভলিবল খেলতাম স্কুলে। স্কুলে আমাদের ভলিবল, ব্যাডমিন্টন, হ্যাঁ, তারপর অন্যান্য যেই গেমগুলো আছে, সেগুলো আমরা বন্ধুরা মিলে খুবই এনজয় করতাম আর কি। আপনি শিক্ষকের কথা বলছিলেন যে আপনার জীবনে এমন কিছু শিক্ষক পেয়েছেন জি, আপনি, জি, জি, যেটার জন্য আপনি এখনো তাদেরকে স্মরণ করেন জি, শ্রদ্ধা জি, ভরে। এমন কোন শিক্ষকের কথা এখন মনে পড়ছে? অনেক অনেক আছেন স্কুলের। আমাদের Okay. আপা আছেন, আমাদের বাংলা পড়াতেন। আপা মারা গেছেন কয়েকদিন আগে, কিন্তু আমাদের স্কুলের শিক্ষকরা সেই সময় আমাদেরকে যে ডিসিপ্লিন লাইফ শিখিয়েছেন, আচ্ছা। আমার মনে হয় সেটা আমাদের সারা জীবন কাজে লেগেছে। আমরা একটা গণ্ডির বাইরে কখনো যেতে পারি না এখনো। হ্যাঁ, নিজেদেরকে মানে ধরেন যে আপনার সততা বা আপনার ডিসিপ্লিন লাইফ, অফিসে ঠিক মতো আসা, টাইমলি আসা, সেগুলো কিন্তু বেস তৈরি হয় Base সেই তৈরি হয়, ছোটবেলায়, true, স্কুল true, থেকে। ছোটবেলা থেকে। তো আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকেই। ওনারা আমাদেরকে আসলে খুব
সুন্দর করে বড় করেছেন। আচ্ছা। হ্যাঁ, সেই কারণে কিন্তু আমরা এখনো বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শ্রদ্ধাবোধ, জি। সেগুলো আমাদের একদম ছোটবেলায় বেস তৈরি করে দিয়েছে। শিক্ষা জীবনটা নিয়ে যেহেতু আমরা শুনছি, আমরা একটু জানি আপনি আদমজি ক্যান্টেও পড়েছেন, সেখানে নিশ্চয়ই কলেজ জীবনটা কেটেছে, সেখানেও একটা ডিসিপ্লিনের মধ্যেই মনে হয় আপনি জি, জি, ছিলেন। জি, জি, জি। একটা অন্যরকম পরিবেশ, আমারও পড়ার অভিজ্ঞতা রয়েছে মাসুক, বাহ। সেই জন্যই বলছি। একটু শুনি আপনার সময়ের কথা, কেমন কেটেছে সেই সময়। আমাদের কলেজটা তো আসলে খুব অল্প সময়, 2 বছর। কিন্তু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ জি। তখন আমাদের বাসার কাছের স্কুল থেকে একটু দূরে রিক্সা করে যেতে হতো। তো সেটাও আবার একটু বড় বিশাল মাঠ। হ্যাঁ, তো হাঁটার পথ, হাঁটার কিন্তু পথ, হাঁটায় হ্যাঁ। কোনো ক্লান্তি নেই। সেটাই, আদমজি ক্যান্টনমেন্টেও আমি খুবই ভালো কিছু শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে এসেছি। আমাদের ইংলিশ টিচার ছিলেন সলিমুল্লাহ জি, স্যার, জি। খুবই ভালো, চমৎকার আমাদেরকে পড়িয়েছেন সেই সময়টায়। এবং আমি একটা জিনিস আমি জানি না, আমি কেন জানি শিক্ষক শিক্ষিকাদের খুবই আদরের ছিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায়। আচ্ছা। টিচাররা আমাকে ভীষণ ভালোবাসতেন, আমি জানি না কেন, হয়তো আমার পার্সোনালিটির কারণে, বা হয়তো আমি খুবই মানে থাকে না যে পড়াশোনা নিয়ে সিরিয়াস, আচ্ছা। সেই কারণেও হতে আমি পারে। সেই জায়গাটাই আসতে চাচ্ছিলাম, এবং যে আমি কিন্তু নিশ্চয়ই- এটাই ভাবছিলাম ম্যাম যখন নিশ্চয়ই কোনো না বলছিলেন। কোনো জায়গা ছিল, হয় পড়াশোনা হতে পারে সেটা, কিংবা আদার্স কোনো অ্যাক্টিভিটি হতে পারে যেটা আসলে শিক্ষকদেরকে অ্যাট্রাক্ট করতো। সেটা মাসুকের লাইফেও আছে, আমরা গল্প হ্যাঁ, করছিলাম তোমারও আছে। একদিন, আমারও আছে। তো আপনার যেটা হয়েছে, পড়াশোনা আপনি খুব ভালো ছিলেন। অনেক ভালো ছিলাম সেটা বলবো না, আচ্ছা। মোটামুটি, কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম আর কি, মানে ধরেন মোস্ট অবিডিয়েন্ট obedient স্টুডেন্ট, স্টুডেন্ট, এবং ওই প্রথম বেঞ্চে যে বসতে হবে, এই ধরনের সময় মতো যেতে হবে, জি। এই ধরনের আচ্ছা। বিষয় কিছু ছিল। তো এমন না যে আমি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট সেরকমও না, মোটামুটি। তো ডিসিপ্লিন ছিলেন, Discipline সবকিছু ছিলাম মিলে। হ্যাঁ, আর কি। এটাও টিচারদেরকে অ্যাট্রাক্ট করে মানে। সেটাই। তো বিশ্ববিদ্যালয়ের জীবনটা নিয়ে যদি একটু শুনি, যে আপনি তো পড়লেন অ্যাডমিনিস্ট্রেশনে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা। কেন, মানে যদি একটু জানতে চাই, ঢাকা স্বাভাবিকভাবে কোনো কারণ ছিল বিশ্ববিদ্যালয়ে, কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা সবাই যারা পড়ে তারা হয়তো বুঝতে পারে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়েছিলাম এই কারণে, সেই সময় সবাই যারা একটু ভালো ছিল, ভালো করতো, তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তো। তো আচ্ছা। ওই সময় তো আর অত চিন্তা করতাম না, আমরা ধরেন সিনিয়রদের কাছে শুনতাম বা আশেপাশে লোকজন, না ঠিক আছে মনে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো, সেইগুলা আচ্ছা। সেইগুলা বিবেচনা করেই ভর্তি হওয়া। আরেকটা হচ্ছে যে কিছু কিছু সাবজেক্ট থাকে যে পাওয়া যায়, এটা হয়তো একটা ছিল আচ্ছা। প্রায়োরিটিতে ভালো সাবজেক্টের, সেটা একটা কারণ ছিল। এমন কোনো বিশেষ কারণ ছিল না যে এই সাবজেক্ট পড়তেই হবে বা সেরকম কিছু না, একটা ভালো সাবজেক্টে পড়বো সেটা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতাটা অন্যরকম। মানে সেখানে ধরেন বারান্দা দিয়ে হাঁটা, হ্যাঁ, একটু লাইব্রেরিতে যাওয়া, টিএসসিতে বসে একটু চা খাওয়া, মানে আমি পড়াশোনার পাশাপাশি বলছি যে এই বিষয়গুলো আমার মনে হয় একজন মানুষকে অনেক বিকশিত করে। খুব হ্যাঁ। সুন্দর একটা জিনিস বলেছেন যে আমি পড়াশোনার পাশাপাশি বলছি। অনেক সময় শিক্ষার্থীরা আসলে মানে শিক্ষা জীবনে গিয়ে পড়াশোনাটাকে একটু কমিয়ে দিয়ে কাজগুলো বেশি করতে থাকে। সেটাও একরকম জীবন, সবাই তো আসলে একরকম ফলাফল করে না। কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে স্কুল জীবনের শিক্ষাগুলো একরকম, কলেজ জীবনের আর একরকম, কিন্তু ভার্সিটি জীবন এত ওয়াইড একটা জায়গা, এই জায়গাতে কিন্তু মানে নিজেকে অনুধাবন, নিজেকে আবিষ্কার করা, যেটা সেটাই, সেটা হ্যাঁ। করা যায়। আপনার কিভাবে আবিষ্কার হয়েছিল? আসলে প্রথম খুব কষ্ট হতো, হ্যাঁ, আমি সত্যিকার যদি বলি, কারণ আপনি যেটা বললেন যে ইয়েটা অনেক, স্কোপটা অনেক বড়, হ্যাঁ, এবং আমরা স্কুল কলেজে যেভাবে পড়ি, টিচাররা যেভাবে একদম টু দ্য পয়েন্টে পড়ান, ইউনিভার্সিটির পড়ার ধরনটা অন্যরকম। ওনারা আসেন, ওনারা লেকচার দেন, হ্যাঁ, সেই লেকচারটা আবার আপনার রিলেট করতে হয়, আপনি যে সাবজেক্টটা আছে সেটার সাথে রিলেট করতে হয়। তো সেটা প্রথম একটু কঠিন লাগতো, কিন্তু পরে আসলে আস্তে আস্তে মানে অভ্যস্ত হয়ে গেছি। আর ওনারা তো অনেক বড় ধরনের চিন্তা থেকে হয়তো অনেক থিওরিটিক্যাল অনেক কিছু হয়তো পড়াচ্ছেন ক্লাসে, তো সেটা আসলে একটু রিলেট করতে পারলে তারপরে আর অসুবিধা হয় না। কিন্তু আমার মনে হয় যে ধরেন ওই চিন্তার জায়গাটা শুরু হয় আর কি, হ্যাঁ, যে আপনি ধরেন আপনি একটা পেপার পড়ছেন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সেটা আপনি হয়তো কিছু থিওরি জানলেন, কিন্তু আপনার জীবনে সেই চিন্তাটা শুরু হলো, হ্যাঁ,
তো আপনি আসলে তারপরে আপনি যেই দিকে যেতে চান প্রফেশনে সেইটার গভীরে আস্তে আস্তে আপনি ঢুকতে পারেন আর কি, একদম, সেগুলো নিয়ে আরো গভীরে আপনি ঢুকা। আর আমার কাছে মনে হয় ইউনিভার্সিটিটা একটা স্টার্টিং পয়েন্ট, যে আপনার চিন্তা শুরু, যে আপনার আপনি যে জ্ঞানটা নিলেন সেটা আপনি জাস্ট স্টার্টিং পয়েন্ট। তারপর আপনি প্রফেশনে সেগুলো হচ্ছে যে আপনি আরো গভীরে ঢুকলেন, সেখান থেকে নিয়ে নিয়ে আপনি হয়তো আপনার প্রতিদিনের যে কাজ সেগুলোকে আপনি আরো ভালোভাবে করতে পারেন, সেটা আছে। আর আমার যেটা মনে হয় যে আপনার চিন্তার শক্তিটাকে আরো বৃহৎ করার একটা স্পেস তৈরি করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে, আচ্ছা। যে আপনি আরো বড়ভাবে চিন্তা করতে পারেন, আপনি দেশ নিয়ে চিন্তা করতে পারেন, আপনি সরকার নিয়ে চিন্তা করতে পারেন, আপনি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে পারেন, মানে একদম আপনি মুক্ত ডেভেলপমেন্ট চিন্তা নিয়ে বলতে চিন্তা যেটা করতে বোঝায়। পারেন। হ্যাঁ, সেটাই। আপনি উন্নয়ন খাতে কাজ করবেন, এটা কি বিশ্ববিদ্যালয় জীবনে গিয়েই অনুধাবন করলেন, নাকি এর আগে অন্য কোনো চিন্তা ভাবনা বা অন্য কোনো কিছু করেছেন কিনা? যদি একটু আমার জানতে চাই। আমার যেটা আমি বললাম যে আমার মনে হয় আমার মাকে দেখে আমি অনেক অনুপ্রাণিত, সে জি। একটু 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 সমাজ সেবা নিয়ে কাজ করতেন, সেটা হয়তো আমাকে, আমি যাই না, হয়তো আমাকে কোনো না কোনো ভাবে জি। হয়তো ইয়ে করেছে, ছোটবেলায় পরোক্ষভাবে ইনফ্লুয়েন্স উৎসাহিত করেছে। কিন্তু আমার হচ্ছে পড়াশোনা শেষ করার পরে আমি চাইতাম যে আমি আর একটু পড়াশোনা করি। আমি আসলে তারপরে কিন্তু আমি এমফিল এ ভর্তি হই, হ্যাঁ, মানে একটা টাচে থাকার জন্য। আমি ইউনিভার্সিটিটা ছাড়তে কষ্ট হচ্ছিল, তো আমি তারপরে মাস্টার্স শেষের পরে এমফিলও আমি শুরু করি। কিন্তু ধরেন মাস্টার্সের পরে আমার ইচ্ছা ছিল যে শিশুদের নিয়ে কাজ করার, শিশুদের নিয়ে, নারীদের নিয়ে, মানে আমি একটা সফট কর্নার, মানে আমি থাকে না যে একটু মন থেকে যে না আমি শিশুদের নিয়ে কাজ করব, হ্যাঁ। আচ্ছা। তো সেখান থেকে কিন্তু একটা ছিল ইচ্ছা। তারপরে আমি একটা সুযোগ পাই সেভ দ্য চিলড্রেনের ইন্টার্ন হিসেবে। সেটা আমার মানে একদম শুরু, ইন্টার্ন হিসেবে আমি 6-7 মাস কাজ করেছি বিশ্ববিদ্যালয় জীবনের পরের কথা পরে। বলছেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, 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 মানে ওই যে মাস্টার্স এর জি, জি, পরে, জি, জি। হ্যাঁ। তো শিশুদের নিয়ে কাজ করবো, সেই জন্য সেভ দ্য চিলড্রেনে ঢুকলাম ইন্টার্ন হিসেবে। তারপরে বিভিন্নভাবে আরো অনেক শিশু নারীদের নিয়ে কাজের সেই প্রথম বিষয়গুলো আছে। কাজের অভিজ্ঞতায় যেহেতু আমরা ঢুকেই গেলাম, একটু জানতে চাই যে কি অ্যাক্টিভিটিতে ছিলেন সেভ দ্য চিলড্রেন আপনি? সেভ দ্য চিলড্রেন এটা একদম ইন্টার্ন হিসেবে খুবই Okay. খুবই শর্ট টার্ম একটা কাজ ছিল। এটা হচ্ছে অনেকটা ডেটা ম্যানেজমেন্টের মতো, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হতো, আচ্ছা। ইনফরমেশন এন্ট্রি করতে হতো। এটা খুবই, মানে ধরেন ইন্টার্নরা যে ধরনের কাজ করে, কিন্তু ধরেন তারপরে আমি কতদিন ছিলেন সেখানে? সেখানে খুবই কম, 6-7 6 মাস। মাসের হ্যাঁ, মতো। মানে এটাই হয়ে থাকে, হ্যাঁ, ইন্টার্নশিপ তো হ্যাঁ, আসলে 6 মাস 7 মাস 6 মাসে হয়। এরকম। কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল জি। যে আমি শুরুতে একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ শুরু করেছি। তো সে থেকে কি সেখানকার- এনজিওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল? হ্যাঁ, 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 আচ্ছা, বীজটা বপন হলো, জি, জি, ধীরে ধীরে সেই বীজ কোথায় গিয়ে গাছ হয়েছে, ফল দিয়েছে, সবই আমরা জানবো। জি। তারপরে কোথায় কাজ শুরু করলেন? আমি তারপরে গ্রামীণে কাজ করেছি, গ্রামীণ ট্রাস্ট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গ্রামীণ ট্রাস্টে কাজ করার একটা অপরচুনিটি পেলাম। সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক মডেল আমরা রেপ্লিকেট করতাম আচ্ছা। দেশের বাইরে, হ্যাঁ। তো সেটার আমি ডেস্ক অফিসার ছিলাম। তো এটা আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা আমার কাজের জায়গা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খুব কাছাকাছি সেই সময়টায় আচ্ছা। ওনাকে কাজ করা দেখেছি, ওনার কাছাকাছি থেকে কিছু কাজের সুযোগ পেয়েছিলাম সেই সময়টায়। এবং কাজটাও খুবই, মানে খুবই অন্য রকমের একটা কাজ, যে আমি এত অল্প বয়সে, তখন তো বেশি বয়স না, যে কেবল বিশ্ববিদ্যালয় জীবন শেষ শেষ হয়েছে। করে জি। গ্রামীণ ব্যাংক মডেল আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বাস্তবায়ন করতাম, হ্যাঁ। আচ্ছা। অনেকগুলো দেশে, প্রায় 30-35টা দেশে আমি দায়িত্বে ছিলাম। আমরা এখান থেকে ফান্ড ডিসবার্স করতাম, সেই মডেলটা সেখানে রেপ্লিকেট হতো, আর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হতো। তো সেইগুলো আমার দেখতে হতো আর কি, আমি বাহ, ডেস্ক অফিসার চমৎকার। হিসেবে ম্যাম, ছিলাম। আমরা আসলে আপনাদের এই গল্পগুলো আমাদের অতিথির যাদের জীবন থেকে উদ্বুদ্ধ হয়, জি। তাদের নিয়েও গল্প শুনি। আমি এই জায়গাতে একটু শুনতে চাইবো যে পড়াশোনা শেষ করে আমার তো মনে হয় যে আপনি খুব বেশি এক্সট্রোভার্ট টাইপের মানুষও ছিলেন না, না। খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এই যে ধাপে ধাপে আপনি এত ভালো ভালো সুযোগ পাচ্ছেন, নিশ্চয়ই ক্যারিয়ারের কোনো একটা জায়গায় আপনি গোছানো ছিলেন দারুণ। ফলাফল তো একটা বিষয়, কমিউনিকেশনও তো একটা বিষয়। জি, জি, জি। যারা আমাদের আয়োজন দেখছে, অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এই পথ চলাটা এত সুন্দর কিভাবে হয়? মানে থাকে না নিজস্ব কিছু চিন্তা বা নিজস্ব কিছু কৌশল, নিজস্ব কিছু আমার ধ্যান মনে ধারণা। হয় যে এটার পিছনে আপনার প্যাশন, হ্যাঁ, আপনার কাজের প্রতি প্যাশন, হ্যাঁ,
এবং অনেক রিসার্চ করা, হ্যাঁ, আচ্ছা। এবং আপনার পড়াশোনা করা, এটা একটা অনেক বড় জায়গা। কারণ আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরেই বলেন বা যে সেক্টরেই বলেন কাজ করতে চান, আপনার কমিটমেন্ট, আপনার প্যাশন কাজের প্রতি, সেটা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হতে হবে। মানে এটা আর কোনো থিওরি নাই যে আপনার অনেক কমিটমেন্ট, প্যাশন, এগুলোই। আর হচ্ছে আপনার কাজ করার আগ্রহ। বাহ। হ্যাঁ, কাজ করার আগ্রহ না থাকলে তো হবে না। আপনার প্যাশনের সাথে কমিটমেন্ট, মানে কাজ করার আগ্রহটা যদি একসাথে হয়, তাহলে আপনি অনেক বড় ধরনের পরিবর্তন আনতে পারেন। পাশাপাশি যদি কোনো মেন্টরের কথা বলি, এরকম কেউ আপনার জীবনে ছিল হ্যাঁ কিনা? হ্যাঁ, অনেক মেন্টররা ছিল। আচ্ছা আচ্ছা। আমি যাদের সাথে কাজ করেছি, আমার যারা লাইন ম্যানেজার ছিলেন বা আমাকে যারা কাজ শিখিয়েছেন, আচ্ছা। আমি বলতে পারি গ্রামীণের তাসমিনা রহমান আপা, জি, আচ্ছা। আমার খুবই, উনি এখন এমডি গ্রামীণ ট্রাস্টের। Okay. তো উনি আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন। হ্যাঁ, আমি ওনার কাছে ঋণী। বাহ। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যে অনেক ক্রাইসিসে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, এবং সমস্যা নিয়ে পড়ে না থেকে সমাধান নিয়ে কিভাবে সময় দেওয়া যায়, সেগুলো আমি ওনার কাছ থেকে শিখেছি। দারুণ। আর কমিটমেন্টের জায়গাও আমি ওনাদের কাছ থেকে, আমার অনেক লাইন ম্যানেজারের কাছ থেকে, এক একজনের কাছ থেকে এক একটা বিষয় আমি শিখেছি আর কি। নিশ্চয়ই আসলে কাজের ক্ষেত্রে তো এমনই হয়, যেটা আপনি বললেন যে ট্রাস্টের জায়গা বা অনেস্টির জায়গা যদি ঠিক থাকে, আসলে কোনো না কোনো ভাবে পথ মনে হয় বের হয়েই যায়। জি, 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 জি। এবং কেউ না কেউ সেখানে আসলে সহযোগিতা করেই থাকে। জি, জি। আপনি সেভ দ্য চিলড্রেনে কাজ করলেন, সেখান থেকে গ্রামীণ ট্রাস্টে, সেখানে কতদিন ছিলেন? গ্রামীণ ট্রাস্টে আমি অনেক বছর, আচ্ছা। 7 বছরের মতো। আচ্ছা, শুধুমাত্র গ্রামীণ ট্রাস্টেই ছিলেন আপনি? 6-7 বছর। হ্যাঁ, সেখান থেকে কোথায় শিফট করলেন? সেখান থেকে আমি অ্যাকশন এইড বাংলাদেশে কাজ আচ্ছা। করি। সেখানে অ্যাকশন এইড বাংলাদেশে আসলে আমি ডেভেলপমেন্ট সেক্টরে যা কিছু শিখেছি, অ্যাকশন এইড তখন হচ্ছে যে গড়ে তুলেছে। সেই সময়টায় শিশুদের নিয়ে কাজ ছিল, পাশাপাশি বিভিন্ন সেক্টরে কাজের অভিজ্ঞতা হয়েছে। অ্যাকশন এইডে আপনি বেশ বলা যায় যে একটু বিস্তৃত পরিসরেই কাজ করেছেন, করেছি, জি, জি, প্রায় জি। 35,000 শিশুকে শিশুদের নিয়ে নিয়ে, হ্যাঁ, আপনি কাজ করেছেন। আমরা একটু ডিটেইলি যদি একটু জানতে চাই যে Action কি Aid-এর কাজের কাজ। মাধ্যমে আপনি সেখানে ঢুকলেন এবং কি কি কাজ সাকসেসফুলি আপনি করে সেখান থেকে বের হলেন? আচ্ছা, জি। অ্যাকশন এইড আসলে একটা রাইটস বেসড অর্গানাইজেশন। মানুষের আমরা অধিকার নিয়ে কাজ করতাম। সেখানে আমরা 12টা থিমে কাজ করতাম, অনেক ধরনের। সেখানে ধরেন আদিবাসী, প্রতিবন্ধী, নারীর ক্ষমতায়ন, অ্যাডলোসেন্টস, ইউথ, হ্যাঁ, লাইভলিহুডস, অনেক অনেক 12টা থিমের কাজ ছিল। তো আমার কাজের মূল জায়গাটা ছিল চাইল্ড স্পন্সরশিপ। সেখানে হচ্ছে আমরা শিশুদের অধিকার, আমাদের প্রায় 350টারও মতো শিশু বিকাশ কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন জেলার, এই যে 45টা জেলায় শিশুরা আসতো। সেখানে ধরেন তাদের কালচারাল বিভিন্ন থাকতো, প্রি প্রাইমারি যে এডুকেশন গুলো থাকতো, শিশু বিকাশ কেন্দ্রে যেগুলো হয়, সেগুলো আমরা অপারেট করতাম, সেগুলো দেখাশোনা করতাম। ওরা যেন স্কুল থেকে ঝরে না পড়ে, ওদের যেন চাইল্ড ম্যারেজ না হয়, ওরা যেন সুরক্ষিত থাকে, প্রোটেক্টেড থাকে, সেই পরিবেশগুলো তৈরি করা। তারপর তাদের যে লাইফ স্কিল, তাদের লিডারশিপ ডেভেলপমেন্ট, সেগুলো নিয়ে কাজ করা। সেগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি, এবং অ্যাকশনের থেকে আসলে আমি অনেক শিখেছি। একজন উন্নয়ন কর্মী যে এই বিষয়গুলো জানা দরকার, আমার মনে হয় অ্যাকশনের একটা ইউনিভার্সিটির মতো। সেখানে আপনার শুধু কমিউনিটির কাজ না, আমরা কিভাবে সরকারের সাথে বিভিন্ন ধরনের নীতি তৈরি, নীতির বাস্তবায়ন, সেগুলো নিয়েও আমরা অনেক 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 কাজ করেছি। আমার তো মনে হয় যে আপনি শুধু ওই জায়গাগুলো থেকেই শেখেননি, যখন শিশুদেরকে নিয়ে কাজ করতে গেছেন, দেখা যাচ্ছে হুট করে কোনো একজন শিশুর থেকেও এমন একটা কিছু শিখে ফেললাম যেটা নিজেকে একদম নাড়িয়ে দিল। অবশ্যই অবশ্যই। যেটা হচ্ছে যে আমি এইখানে, যদি আপনি বলেন যে আমার শেখার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের 45টা জেলায় যখন আপনি যাবেন, হ্যাঁ, তখন আপনি যে মানুষের সাথে কথা বলে, আপনি যেটা বললেন যে শিশু তাদের পরিবারের সাথে কথা বলে সেইখানকার যে সমস্যাগুলো আছে সেটা আপনি যেভাবে জানতে পারবেন, আপনি কিন্তু অফিসে বসে কখনোই সেটা। একজন নারী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি কি ধরনের সমস্যা আপনি ফেস করেছেন? আমার মনে হয় যে সেরকম কোনো মেজর সমস্যা আমি চ্যালেঞ্জেস গুলোই জানবো আমরা। হ্যাঁ, জি, অনেক বেশি সমস্যা সেরকম, মানে ধরেন মনে রাখার মতো সেরকম হয়নি। ছোটখাটো তো কিছু হয়,
ধরেন আমি যেখানে আমরা যে সময় কাজ করতাম সেখানে হয়তো কোনো ভালো খাবারের হোটেল ছিল না বা থাকারও জায়গা হতো না, কিন্তু যেটা হচ্ছে যে না আমরা সেগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, হ্যাঁ, যে কোথায় থাকতে হবে বা কি খাবো, হয়তো সারাদিন খাওয়াই হলো না, খাওয়ার কোনো দোকান নাই, হ্যাঁ, বা আমরা ফিল্ডে যাচ্ছি অনেক দূর, ফরিদপুর পার হয়ে অনেক দূর গেলাম, কোনো খাবারের দোকান নাই, কিন্তু আমরা হয়তো সেই বিকালে যে খেয়েছি যেখানে যাচ্ছি। তো এইগুলো ছোটখাটো বিষয়, তো এগুলো আসলে আমার মনেও নেই, কিন্তু এগুলো থাকবে। এবং আমার যেটা মনে হয়েছে যে আপনারা যে ফিল্ডে যেখানে কাজ করতে গিয়েছেন, যাদেরকে নিয়ে কাজ করতে গিয়েছেন, তাদের লাইফস্টাইল, তাদের চ্যালেঞ্জেস গুলো যখন দেখেছেন তখন হয়তো নিজেদের এই ছোট ছোট সমস্যাগুলো একেবারে নগণ্য মনে হয়েছে। না, আমরা হয়তো ধরেন গ্রামে কারো বাড়িতেই খেয়ে ফেললাম, হ্যাঁ, কারণ আশেপাশে অনেক দূর হোটেল যাওয়া যাবে না। আমরা যেমন একবার আমি থানচিতে বাজারে বসে খেয়েছি, হ্যাঁ, কারণ ওখানে রান্না আর কোনো হোটেল নাই আশেপাশে। আমি বলছি 2004-05 কথা, হ্যাঁ, তখন তো এত ডেভেলপমেন্টও হয়নি, হয়তো দোকান নেই। আমরা ধরেন থেকেছি পার্টনারের অফিসে, হয়তো পাহাড়ের উপরে একটা টিন শেড ঘর, হ্যাঁ, তো ওইখানে থেকেছি রাতে, কারণ আশেপাশে কোনো হোটেল নেই, হ্যাঁ। তো এগুলো আসলে হচ্ছে যে, আবার ধরেন আমরা যে সংস্থায় কাজ করেছি তারা আবার সিকিউরিটির বিষয়ে খুবই কনসার্ন, মানে আমরা কখনো চিন্তা করিনি যে আমার কোনো সিকিউরিটি কনসার্ন হবে। তো সেই পরিবেশটা ওই আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করবার জন্য আপনি সেটা পেয়েছেন আসলে সেই সুবিধা। কিন্তু ধরেন হয়তো ওই বললাম যে অ্যাকোমোডেশনটা অত ভালো ছিল না, বা খাবার গুলো হয়তো অনেক জায়গায় খেতে হয়েছে ওই যে ছালা দিয়ে হোটেল বলে না, সেখানেও আমরা, ট্রাক ড্রাইভাররা যেগুলোতে খেতে, সেগুলোতে আমরা, হ্যাঁ, সেগুলোতে আমরা খেয়েছি ট্রাক ড্রাইভার হোটেলে, কিন্তু ওগুলো আমাদের কাছে মনেও হয়নি। কিন্তু যাই না এখনকার জেনারেশনে হয়তো কাজটাকে এত বেশি ভালোবাসতেন জন্য এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। ম্যাম, আপনার তো দেশের বাইরেও অভিজ্ঞতা রয়েছে, আপনি কি অ্যাকশন এইড থেকে আফ্রিকাতে কাজ করতে গিয়েছিলেন? না, অ্যাকশন এইডে যাওয়ার পরে আমি অ্যাকশন এইড থেকে আমি ভিএসও নামে একটি সংগঠনে কাজ করি, ভলান্টারি সার্ভিস ওভারসিজ, যারা হচ্ছে ওইটা ইউকে বেসড একটা সংগঠন। সেখানে আমরা ভলান্টিয়ারদের নিয়ে কাজ করতাম বিভিন্ন ধরনের, ওই আপনি বলছিলেন যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস, সেগুলো আমাদের কাজ ছিল, ইউথ এনগেজমেন্ট, ইউথ এম্পাওয়ারমেন্ট। তো সেখানে আমার একটা অপরচুনিটি আমি পাই, সেকেন্ডমেন্ট বলে সেটা, যে আমি ভিএসও মালাউইতে একটা 6 মাসের সেকেন্ডমেন্ট অপরচুনিটি পেয়েছিলাম। ওদের তখন একটা বিশেষ প্রয়োজন ছিল, যে ওই একটা রোল খালি ছিল, হেড অফ প্রোগ্রামস রোলটা খালি ছিল। তো আমি তখন 6 মাসের জন্য আমার মালাউই লিলংওয়েতে, ওদের ক্যাপিটাল লিলংওয়েতে আমি 6 মাস ছিলাম। তো সেখানে আমি একাই ছিলাম, মানে একটা বাসায় একাই থাকতাম, এবং আমার জন্য সব সময় গার্ড থাকতো, তারপর গাড়ি থাকতো, ওগুলা কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমি খুব এনজয় করেছি তখন, ওই সময়ে এনজয় করেছি, কারণ আফ্রিকায় মালাউইতে আবার আমার বিভিন্ন ফিল্ডে যেতে হতো। সেই সুবাদে ধরেন মালাউইর বিভিন্ন জায়গায় আমি ভিজিট করেছি, সেখানে কমিউনিটির মানুষের সাথে কাজ করেছি, ইউথদের সাথে কথা বলেছি, স্কুলের সাথে কথা বলেছি। সেখানে আমাদের ইনক্লুসিভ এডুকেশনের একটা কাজ ছিল সরকারের, মালাউই এডুকেশন মিনিস্ট্রির সাথে। তো সেটা নিয়ে আমরা বিভিন্ন স্কুলে গিয়েছি, গ্রামে বিভিন্ন স্কুলে, সেখানে আমাদের অ্যাপ বেসড এডুকেশন। ভাষাগত কোনো প্রবলেম হয়েছিল নাকি না? আমাদের সাথে থাকতো, ট্রান্সলেটর থাকতো, ইন্টারপ্রেটার থাকতো। ইন্টারপ্রেটার হচ্ছে যে করে দিত সেটা, কমিউনিকেশনটা করতো। ম্যাম, এই যে কমিউনিকেশনের কথা যেহেতু আসলো, আরেকটা জায়গায় আপনার ব্যক্তিগতভাবে কমিউনিকেশন করতে হয়েছে, সেটা হচ্ছে পরিবার রেখে আপনি যখন আফ্রিকাতে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন, সে সময় পরিবার আসলে সহযোগিতা কতখানি করেছিল, সেটা কিন্তু আপনি ক্ষেত্রটা প্রস্তুত করে নিয়েছেন, কিভাবে বুঝিয়েছিলেন? আমি আসলে প্রথমে মানে একটু ছিলাম, যে কারণ আমার 2 ছেলেদের রেখে যাব অনেক লম্বা সময়, তো আমি একটু নিজেই একটু ছিলাম। তারপর আমি কয়েকজনের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করলাম যে এরকম একটা অপরচুনিটি, কি করব। আমার বন্ধুরা আবার আমাকে খুব উৎসাহ দিল, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সাদিয়া, জয়া, ওরা খুব বললো যে না তুমি যাও, এটা একটা ভালো অপরচুনিটি। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি, যাব কিনা। তো আমি ভেবেছিলাম যে মানে আমি তখন ডিসিশন নেইনি,
তারপরে আমার হাজবেন্ডের সাথে আলোচনা করে সে বললো যে না পজিটিভ, যে ঠিক আছে। তারপরে যখন আমার হাজবেন্ড বললো যে না ঠিক আছে, তারপর আমি আসলে একটু মানে জোরে সোরে চিন্তা করলাম এবং ডিসিশনটা নিলাম আর কি। আচ্ছা। তো আমার যে সাপোর্টটা ছিল যে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড ওই সময় হয়তো দরকার পড়লে আমার বাচ্চাদের দেখতো। বাচ্চা তখন অনেক ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। তো সেই সময় আমি বলছি যে 19 সালে 2019-এ আমি যাই আর কি। তো তারপর আমি ডিসিশন নেই। কতদিনের জন্য গেলেন? 6 মাস। আচ্ছা, 6 মাসের জন্য। 6 মাসের জন্য। সেখান থেকে ফিরে এসে কোথায় জয়েন করলেন? সেখান থেকে এসে আমি আসলে তখন তো করোনা শুরু হয়ে জি, যায়, জি। করোনায় অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যায়, তখন আমি সিবিএম গ্লোবাল ডিসেবিলিটি ইনক্লুশনে জয়েন করি। সেখানেও আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে ছিলাম এবং সেটা হচ্ছে অন্যরকম অভিজ্ঞতা, যে প্রতিবন্ধীদের নিয়ে কাজের অভিজ্ঞতা। সেটাই তো মনে হয় প্রথম ছিল আপনার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। না, প্রতিবন্ধীদের নিয়ে আমরা অ্যাকশনের থেকেই শুরু, কিন্তু হ্যাঁ এর আগেও ছিল। এবং এখন আসলে প্রতিবন্ধী বিষয়ে কাজ সব সংগঠনই করেন, যেহেতু আমরা এসডিজি তে বলছি যে লিভ নো ওয়ান বিহাইন্ড, তো সব অর্গানাইজেশনের প্রায়োরিটি, কিন্তু সিবিএম গ্লোবাল ডিসেবিলিটি ইনক্লুশন একদম শুধুই প্রতিবন্ধী বিষয়ে কাজগুলো, যে কাজই করি না কেন আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজগুলো করতাম, তাদের জীবন জীবিকার উন্নয়ন, তাদের আই হেলথ নিয়ে কাজ, তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ, তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস বা ক্লাইমেট চেঞ্জের ফলে তাদের জীবনে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ, বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন। এবং আরেকটা হচ্ছে যে এই জায়গাতে একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে বা স্পেশাল চাইল্ডদের নিয়ে আপনাদের আসলে বিস্তৃত ক্ষেত্রে একটা গবেষণা রয়েছে, আপনি এই যে বলছিলেন যে তাদের এডুকেশন বাংলাদেশে, আসলে পুরো বাংলাদেশ যদি আমি চিন্তা করি, পুরো বাংলাদেশে আসলে কি পরিমাণ জায়গা রয়েছে যে জায়গাগুলোতে শুধুমাত্র স্পেশাল চাইল্ডরা পড়তে পারে? দেখা যাচ্ছে যে অনেক স্পেশাল চাইল্ড আছে, মানে এই ধরনের বিদ্যালয়ের অভাবে তাদেরকে নরমাল বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে, কিন্তু সেখানে আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না তাদের জন্য। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা যেটা চাই যে সব শিশুরাই মেইন স্ট্রিম স্কুলগুলোতে আসুক, হ্যাঁ সেটাই আমরা চাই। আমরা তাদেরকে আলাদা বিচ্ছিন্নভাবে করে রাখতে চাইনি কখনো, কারণ তারা সবার সাথে, আমরা চাই যে তারা সবার সাথেই পড়াশোনা করুক, একটা মেইন স্ট্রিম স্কুলে আসুক। কিন্তু সেটার জন্য আমরা আসলে কাজ করেছি, অনেক কিছু করা হচ্ছে। স্কুলগুলো কিভাবে আরো প্রতিবন্ধী বান্ধব করা যায়, শিক্ষকদেরকে আমরা কিভাবে ক্যাপাসিটি বিল্ড করতে পারি, তারা কিভাবে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষা দিবেন, হ্যাঁ, এবং অনেক প্রতিবন্ধিতার ধরনও তো অনেক, হ্যাঁ, মানে মানে প্রায় অনেক ধরনের প্রতিবন্ধিতার ধরন আছে, সেই ধরন অনুযায়ী শিক্ষকদেরকে ক্যাপাসিটি বিল্ড করা, সেগুলো নিয়ে আমাদের কাজ আছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা খুবই অপ্রতুল। ইনক্লুসিভ এডুকেশন, এটা সরকারেরও একটা প্রায়োরিটি, পিডিপি 5AO, এগুলো নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু আমরা কাজ করেছি যে বিভিন্ন মডেল তৈরি করা, হ্যাঁ, যে আমরা কিছু কিছু স্কুলকে, আমরা সরকারি স্কুলকে আমরা প্রতিবন্ধী শিশুদের জন্য আরো কিভাবে প্রতিবন্ধী বান্ধব করা যায়, টিচারদের ট্রেনিং করা, স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে আরো বেশি। আপনারা যে মডেলগুলো তৈরি করছেন একটু জানতে চাই, যখন অ্যাপ্লাই করছেন সেগুলো কি আসলে কাজ করছে? কেন বলছি, আপনি যে বললেন যে আসলে মেইন স্ট্রিমের স্কুলগুলোতেই যেন প্রতিবন্ধীরা আসলে ক্লাস করতে পারে বা যাওয়া আসা করতে পারে, ওদের জন্য আলাদা স্কুলের চাইতে ওটাই আসলে বেটার। স্বাভাবিকভাবেও আমরা যেটা জানি যে স্বাভাবিক পরিবেশে ওরা মিশলেই আসলে তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা যেটা রয়েছে সেটা আসলে খুব দ্রুত সেই জায়গাটাতে এগোনো সম্ভব। কিন্তু একটা সমস্যা তো আসলে আমাদের রয়েই গেছে, সেটা হচ্ছে বুলিং। দেখা যাচ্ছে বাচ্চারা সেটা হয়তো তারা না বুঝেই করছে, যখন একটা প্রতিবন্ধী বাচ্চা মেইন স্ট্রিমে স্কুলে যাচ্ছে, একই সঙ্গে সেই বাচ্চার যারা সুস্থ বাচ্চা রয়েছে তাদের গার্ডিয়ানরা অনেক সময় অসুবিধা ফিল করছে বা কমপ্লেইনের জায়গায় অনেক সময় চলে যাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে কি আপনারা কাজ করছেন? এটা হচ্ছে যে ধরেন আপনার সামগ্রিকভাবে কাজ করতে হবে, স্টুডেন্টদের সাথেও কাজ করতে হবে, অ্যাওয়ারনেস, টিচারদের, তারপরে হচ্ছে প্যারেন্টসদের, হ্যাঁ। তো এটার বিভিন্ন মডেল আছে, আমরা বিভিন্ন জায়গায় মডেল তৈরি করেছি। এবং যেটা আমি বলছিলাম যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি একটা থাকে, তারা যদি এই বিষয়গুলো জানে, পাশাপাশি প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন যেটা থাকে, তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস মূলক কাজ যদি করা যায় তাহলে এগুলো সম্ভব। কিন্তু সেটা এখনো অপ্রতুল, বুঝছেন, মানে আমরা হয়তো বিভিন্ন
এনজিও মানে আমরা একটু আপনাদের এই যে আপনি সিবিএম গ্লোবাল ডিসএবিলিটি ইনক্লুশনের কথা বলছেন, মানে ওরা শুধুমাত্র প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা সেই জায়গায় একটু শুনতে চাই যে তাদের এই কাজগুলোর মানে ইয়েটা কি আসলে, রূপটা আসলে কি, মানে সাকসেস রেটটা আসলে কি, তারা কোথায় কোথায় কি কি কাজ করেছে এবং সাকসেসের জায়গাটা আসলে কি কি দাঁড়িয়েছে, সেটা যদি একটু জানতে যেটা চাই। হচ্ছে যে মানে এটা হচ্ছে আমাদের চিন্তার জায়গায় কিন্তু আসলে অনেক গ্যাপ। আমরা মনে করি যে প্রতিবন্ধী শিশু বা প্রতিবন্ধী মানুষের মাঝে কিন্তু অসীম সম্ভাবনা আছে, হ্যাঁ, তার এক এক ধরনের অন্য ধরনের ক্যাপাসিটি তাদের আছে, সেটা আসলে বুঝতে পারা। তার আমরা মনে করি যে প্রতিবন্ধিতা হচ্ছে এক ধরনের কি বলবো, যে সে হচ্ছে ডাইভার্স একটা গ্রুপের একটা অংশ, হ্যাঁ, তাকে আমরা একদম বিচ্ছিন্ন করে রাখলে আসলে হবে না। সে আপনি আমি আপনার মতোই সে একজন, তার ধরনটা হয়তো ভিন্ন, হ্যাঁ। তো সেইভাবে চিন্তা করা, সেভাবে আসলে মানুষ ওইভাবে ভাবে না, কিন্তু তাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম আলাদা বিচ্ছিন্নভাবে করে। তো আমি বলবো যে এই জায়গাটা কাজের অনেক অপরচুনিটি এখনো আছে। আর আমরা যেটা করতাম যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, হ্যাঁ, এরকম কিন্তু বাংলাদেশে অনেক আছে, কয়েক হাজার, প্রায় 3 থেকে 4 হাজারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, মানে যার প্রতিবন্ধী ব্যক্তিরাই সেই সংগঠনগুলো লিড করে, হ্যাঁ। তো তাদেরকে আরো ক্যাপাসিটি বিল্ড করা, তাদেরকে আরো সামনে নিয়ে আসা, মেইন স্ট্রিমে নিয়ে আসা, তারা এখনো অনেক বিচ্ছিন্নই রয়ে গেছে, হ্যাঁ। তো ওনাদেরকে ক্যাপাসিটি বিল্ড করতে পারলে হয়তো আমরা সামগ্রিকভাবে উন্নয়ন করতে পারবো। কিন্তু আপনি যেটা বললেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, সেগুলোতে অনেক সময় দিতে হয়, অনেক রিসোর্স লাগে এবং অনেক লং টার্ম চিন্তা করতে হয়। হঠাৎ করে হবে না, এটা অনেক লম্বা সময় থাকতে হবে, লম্বা সময়ের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আসলে আসল যে অ্যাচিভমেন্ট সেটা সম্ভব। কিন্তু হয় কি, চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে অনেক প্রজেক্ট হচ্ছে মানে ফান্ড বেস, মানে প্রজেক্ট বেস, প্রজেক্ট শেষ হয়ে গেলে আর কিছু থাকে না। তো সেই জন্যই সরকারি যে পৃষ্ঠপোষকতা, সরকারি যে নীতিগুলো আছে সেগুলোর সঠিক বাস্তবায়ন, আমাদের যে ডিসেবিলিটি রাইটস অ্যাক্ট আছে সেটার বাস্তবায়ন, সেটার মনিটরিং, সেটাতে যথেষ্ট বাজেট দেওয়া, সেগুলো যদি করা যায় তাহলে সম্ভব, না হলে আসলে অনেক কঠিন আসলে। এই জায়গাতে আমার একটা বিষয় সবসময় মাথায় কাজ করে যে এই যে স্পেশাল চাইল্ডরা, তাদেরকে আসলে আমরা ভালো করার জন্য বা একটা নিয়ন্ত্রিত জীবনের জন্য অনেক অ্যাক্টিভিটি করছি, কিন্তু আসলে যে জায়গাটা থেকে শুরু হওয়া উচিত পরিবার থেকে, বাবা মাও অনেক সময় দেখা যাচ্ছে যে জানেই না যে আমার সন্তানটা আসলে কি ধরনের স্পেশাল, বা তাদের সাথে আচরণটা কি রকম হওয়া উচিত। কারো হয়তো স্পিচ ডিলে হচ্ছে, তার জন্য এক ধরনের ব্যবস্থাপনা, এবং একই সাথে দেখা যাচ্ছে কেউ একটু দেরিতে বুঝছে, মানে বুদ্ধি প্রতিবন্ধী আমরা যেটাকে বলি, তার জন্য তো আলাদা ধরনের। এই জিনিসগুলো জানা এবং পরিবার থেকে কি ধরনের সহযোগিতা তাদেরকে করলে তারা এই জায়গা থেকে খুব সহজে বের হয়ে আসবে, এইটাকে আপনারা কিভাবে গুরুত্ব দিয়েছেন? ওইটা আমি বারবার বলছিলাম যে মানে বাবা মা, প্যারেন্টস এবং তার পরিবারের সাথে কাজ করাটা সবার আগে দরকার, হ্যাঁ। কারণ একজন প্রতিবন্ধী শিশুর প্রতি কিন্তু যেটা আমি অনেক আলোচনায় ওদের সাথে, সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয় তার পরিবারের কাছ থেকে, হ্যাঁ। তারা যে ডিসক্রিমিনেশনের শিকার হয়, তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়, ফিজিক্যাল, মেন্টাল যে সহিংসতা, সেটা কিন্তু তার পরিবার থেকে সবচেয়ে বেশি হয়, যেটা আমি আলোচনায় আমি অনেক 1-to-1 কথা বলেছি, সেটা হয়। তো সেই কারণে যে তাদের প্যারেন্টসদের সাথে কাজ করা অনেক বেশি জরুরি, হ্যাঁ। এবং আমরা বুঝতে পারি তারা অনেক রকমের প্রেসারে থাকে, কিন্তু ধরেন যে কাউন্সিলিং, হ্যাঁ, প্যারেন্টসদেরও আসলে কাউন্সিলিং দরকার। সেটা হচ্ছে যে কেয়ার ফর দ্য কেয়ার গিভার্স, সেটাও খুবই জরুরি, হ্যাঁ। কেয়ার ফর দ্য কেয়ার গিভার্স খুবই জরুরি, এবং তাদেরকে সঠিক, আপনি যেটা বললেন যে তার মানে প্রতিবন্ধিতার ধরন কি, তার শিশুর প্রতিবন্ধিতার ধরন কি, এবং কি ধরনের সাপোর্ট সিস্টেম আমাদের আছে, হ্যাঁ। আসলে আমাদের সোসাইটি তো একজন প্রতিবন্ধীর জন্য বিভিন্ন ধরনের বাধা তৈরি করে রেখেছে, হ্যাঁ। একজন শিশু যে হুইল চেয়ার ইউজ করে, সে কি বাড়ি থেকে বের হয়ে স্কুলে যেতে পারবে? আমার সমাজ তো সেই শিশুর কথা চিন্তা করে তার পরিবর্তন করা উচিত, তার স্ট্রাকচারের পরিবর্তন করা উচিত, হ্যাঁ। আমার শিশু কেন পরিবর্তন করবে তার জীবনযাপন, তাই না?
সেই শিশুর জন্য আমার সমাজ তৈরি করে দিবে তার স্কুলে যাওয়ার পথ, তার স্কুলটা সে যেন হুইল চেয়ার নিয়ে যেতে পারে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে রাষ্ট্রের অনেক কাজ করার বিষয় আছে, সেই পরিবেশটা তৈরি করার। আমরা ওই শিশুকে কেন পরিবর্তন করবো? শিশু তার মতোই থাকুক, True. তার মতো সে বড় হোক, তার মতো সে গ্রো করুক, কিন্তু আমি আমার পরিবারে, আমার সমাজে তার জন্য আমি সিস্টেম তৈরি করে দিব। এমনটা আমাদেরও প্রত্যাশা ম্যাম। আমরা ধীরে ধীরে আমাদের আয়োজনের শেষের দিকে চলে আসছি। আপনার এর আগের কথায় আমার একটা বিষয় বারবার মনে হয়েছে যে আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে বন্ধু বান্ধব। এমন অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে হয়তো বা এখন যোগাযোগও নেই, কিন্তু তারা আপনার জীবনে কোনো না কোনো ভাবে বিশেষ গুরুত্ব বহন করে। এমন কোন বন্ধুকে আজকে আমাদের এই আয়োজনে মনে করতে চান? অনেক অনেক বন্ধু আছে, আমার স্কুলের বন্ধু, আমার মানে এখনো আমরা খুবই ক্লোজ। স্কুল পার হয়েছে অনেক বছর, কিন্তু আমরা এখনো ফ্যামিলির মতো। আমার বন্ধু মুনিয়া, শারমিন, নিগার, শাহনাজ, ওরা স্কুলের। ওরা আমার কি বলবো, আমার যেহেতু বোন নেই, ওরা আমার বোনের চেয়েও বেশি। তো আমরা এখনো গেট টুগেদার করি, একসাথে দেখা করি, আউটিং এ যাই। আর আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওদের কথা বললাম, সাদিয়া, জয়া, আচ্ছা। দিনা, সাইমা, আমরা একটা ক্লোজ গ্রুপ। এছাড়াও আরো অনেক ফ্রেন্ড আছে। আর আমার কলেজে ছিল আমার বন্ধু রুনা, সেজি, ওরাও আমার খুবই কাছের, এখনো আমার সবার সাথে যোগাযোগ আছে। আমাদের মোটামুটি ইয়ে হয়। ওরা আসলে মানে কি বলবো, যে মানে খুব ভালো ফ্রেন্ড, বিপদে আনন্দে সব সময় আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং একই সঙ্গে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার যদি আপনার দর্শকদেরকে কিছু বলবার থাকে বলে আমরা শেষ করব। না, অনেক 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 ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এরকম ইন্টারভিউ প্রথম দিচ্ছি, আমি জানি না ঠিক আছে কিনা। আমরা আসলে আজকে গল্প করেছি, আমি জানি না আপনার কাছে ইন্টারভিউ কতটুকু মনে হয়েছে। আমি আর দর্শকদের আর সেরকম কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা একে অপরের সাথে একসাথে মিলে কাজ করব, এবং সবাইকে ভালোবেসে এগিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আজকে অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ।